ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমাকে ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, সব ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিই, পরবর্তীতে যারা জয়েন হবে তারা আবার পুনরায় দেখে নেবে। আচ্ছা, আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে রেখা, কোণ ও ত্রিভুজ। বৃত্ত অর্থাৎ জ্যামিতীয় অংশ থেকে, জ্যামিতীয় অংশের মধ্যে রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, এইখান থেকে মোটামুটি 3 থেকে 4 নম্বর থাকে। মানে এটা ডিপেন্ড করে আপনার কত নম্বরের পরীক্ষা হবে তার উপর। আপনাদের যেহেতু 15 নম্বরের একটা পরীক্ষা হবে, সেক্ষেত্রে হয়তো বা রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত থেকে 2 থেকে 3 নম্বর অবশ্যই থাকবে। তো আমরা রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত খুবই ইজি চ্যাপ্টার। সো আমরা এই ইজি চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আগে শেষ করে ফেলবো। আচ্ছা, ঠিক আছে, সকলে যেহেতু শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আমরা শুরু করে দিই। তো আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে রেখা, কোণ, ত্রিভুজ। তো প্রথমে আমরা আজকে হচ্ছে কি পড়বো? জ্যামিতি, তাই না? জ্যামিতি, জ্যামিতির কিন্তু দুইটা অংশ, একটা হচ্ছে জ্যা আর একটা হচ্ছে মিতি। এই জ্যা মানে হচ্ছে, বলেন কি, জ্যা মানে হচ্ছে ভূমি, আর মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে জ্যামিতি মানে হচ্ছে কি ভূমির পরিমাপ, জমির পরিমাপ। তাহলে জ্যামিতি মানে কি? ভূমির পরিমাপ, জমির পরিমাপ। যাই হোক, এইটা আমরা অনেক আগে শিখেছি, এটা জাস্ট একটা বেসিক টপিক, জাস্ট একটু আলোচনা করলাম। তো এখন আমাদের যে জিনিসটা জানতে হবে, রেখা, কোণ, ত্রিভুজের আগে আমাদের জানতে হবে বিন্দু। আমাদের কি জানতে হবে? বিন্দু। আচ্ছা, আপনারা জানেন বিন্দু কি? বলেন তো, বিন্দুর ব্যাপারে কারো কোনো আইডিয়া আছে? থাকলে একটু কমেন্ট করবেন। দেখেন, এই পুরোটা যদি আমি একটা সমতল চিন্তা করি, আমার এই হোয়াইট বোর্ডটা পুরোটা, সাদা অংশটা একটা সমতল। এই সমতলের মধ্যে আমি যদি এখানে একটা ফোঁটা দিই, তাহলে আমি কিন্তু যখন এই হোয়াইট বোর্ডের কাছাকাছি আসব, খুব সহজে কিন্তু এই যে সাদা হোয়াইট বোর্ডের মাঝে একটা কালো ফোঁটা আমার কিন্তু চোখে পড়বে, ইজিলি আমার চোখে পড়বে। তাহলে যাদের, ভালো করে বোঝার চেষ্টা করে, যাদের কি আছে, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, শুধুমাত্র একটা অবস্থান আছে। দেখেন, এই যে ফোঁটার, এর না আছে দৈর্ঘ্য, না আছে প্রস্থ, না আছে উচ্চতা, জাস্ট কি আছে? একটা অবস্থান। এই যে কালো একটা কি আছে? ফোঁটা। জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে না, এইখানে একটা কি আছে? ডট আছে। এখানে কি আছে? একটা ডট। তাহলে যার দৈর্ঘ্য নেই, প্রস্থ নেই, উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে, তাকে আমরা কি বলি? বিন্দু বলি। দেখেন, বিন্দুটা হচ্ছে কি, যে এই যে রেখার হচ্ছে মানে কি বলে, একক। রেখা তৈরি হতে গেলে অবশ্যই বিন্দু থেকেই তৈরি হবে। তাহলে বিন্দুর সংখ্যাটা আমরা কি বুঝেছি কি, যে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, প্রান্তবিন্দু কিচ্ছু নেই, কি আছে? শুধুমাত্র একটা অবস্থান আছে। শুধুমাত্র কি আছে? একটা অবস্থান আছে, তাকে আমরা বিন্দু বলি। বিন্দু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? তাহলে বিন্দু কাকে বললাম? দেখেন, আমি তারপর একটু লিখে দেই, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। তাহলে যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই কিন্তু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। আশা করি বিন্দু নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। এই যে একটা ফোঁটা দিলাম, এই ফোঁটাই হচ্ছে একটা বিন্দু। তারপর আমরা পড়ব রেখা। আচ্ছা, রেখা কি? এই যে একটা বিন্দু আঁকলাম, তাই না? আমি এখন চিন্তা করলাম এই বিন্দুটাকে, এই যে বিন্দু, এই বিন্দুটাকে আমি এইখানে নিয়ে আসবো। তাহলে এই যে এই বিন্দুটা এখান থেকে যাত্রা শুরু করে এখানে থামলো, তাহলে এই থামার ফলে যা অঙ্কিত হলো সেটাই রেখা। তাহলে আমরা রেখাকে বলতে পারবো যে বিন্দুর চলার
পথকে রেখা বলে। তাহলে এই যে বিন্দু এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, এই চলার পথটাকে কি বলে? রেখা বলে। বিন্দুর চলার পথকে রেখা বলে। দেখেন আমাদের যেহেতু আমাদের এমসিকিউ হবে, এই জন্য আমরা জাস্ট বিষয়গুলো বোঝার ট্রাই করব। আমাদের কিন্তু পরীক্ষায় কোনো রিটেন থাকবে না, জাস্ট এমসিকিউ দাগাইতে হবে। এই জন্য আমরা প্রত্যেকটা টপিক বোঝার চেষ্টা করব আমরা। তাহলে বিন্দু আর রেখা নিয়ে কারো প্রশ্ন আছে? আচ্ছা, মুক্তা ঠিক আছে। কারো প্রশ্ন আছে বিন্দু রেখা নিয়ে? এখন দেখেন রেখার মধ্যে কিছু অংশ আছে, একটা হচ্ছে রেখা, রেখাংশ, রশ্মি। রেখা, রেখাংশ, রশ্মি। আমরা একটা টেবিলের মাধ্যমে এদের পার্থক্যগুলো মনে রাখবো। দেখেন রেখা, রেখাংশ, রশ্মি প্রায় কাছাকাছি শব্দ এবং এদের পার্থক্যগুলো খুবই কাছাকাছি। পরীক্ষায় এখান থেকে নৈর্ব্যক্তিক থাকে। সো আমরা একটা টেবিলের মাধ্যমে এই তিনটা জিনিস শেখার চেষ্টা করব। আচ্ছা, আমরা কি লিখলাম? রেখা, রেখাংশ, রশ্মি। আচ্ছা, রেখা কি বললাম? দেখেন বিন্দুর চলার পথকে রেখা, তার মানে কি রেখাটা কি চলমান থাকবে। এই দেখেন বিন্দুর চলার পথকে রেখা বলে। চলার পথ মানে কি? চলমান থাকবে না। তাহলে রেখা কি হবে? এই যে সে কি করবে? চলমান থাকবে। তো চলমান বুঝাইতে আমরা কি করি? দুই পাশে তীর চিহ্ন দেই। চলমান বুঝাইতে আমরা কি করি? দুই পাশে তীর চিহ্ন দিই। দুই পাশে তীর চিহ্ন দেওয়া মানে কি? সে চলতে আছে। দেখেন এই পাশে তীর চিহ্ন দিয়েছি, এই পাশে তীর চিহ্ন দিয়েছি মানে কি? এই পাশটা চলমান। এই যে ডান পাশে তীর চিহ্ন দিয়েছি মানে কি? চলমান। আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস দেখি, রেখাংশ। আচ্ছা, রেখাংশ মানে কি? দেখেন এই যে রেখাংশ, রেখাংশকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে কি পাবো? রেখা যোগ অংশ। এই যে রেখা যোগ অংশ, এই দুইটা পদ মিলে কি হয়েছে? রেখাংশ না? তাহলে আমরা এখানে বলতে পারি যে এই যে রেখারই একটা নির্দিষ্ট অংশ যদি আমি আলাদা করি রেখা থেকে, এই যে এটা রেখা, এখান থেকে যদি আমি এক নির্দিষ্ট একটা অংশ আলাদা করি তাহলে সেটা কি হবে? রেখাংশ। দেখেন রেখাংশ কাকে বলে? রেখার একটা অংশ। তাহলে এই রেখাংশ থেকে যদি আমি একটা অংশ আলাদা করে ফেলি, তাহলে আমি চিন্তা করলাম যে এই রেখাংশ থেকে আমি 5 মিটার কেটে নিলাম, আমার 5 মিটার দরকার, 5 মিটার নিলাম। তাহলে এই যে হইল এ, আর এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কত মিটার? 5 মিটার, 5 মিটার। তাহলে রেখাংশের ক্ষেত্রে আমরা কি করলাম? রেখা থেকে 5 মিটার কেটে নিলাম। তাহলে রেখাংশ কি? রেখার একটা নির্দিষ্ট অংশ। তাহলে এই 5 মিটার হচ্ছে রেখাংশ। এখন আপনি চিন্তা করেন, যখন আমি একটা নির্দিষ্ট অংশ কেটে নিব তখন সেটা কি আর চলমান থাকবে? থাকবে না। চলমান না থাকলে আমরা দেখেন দুই পাশে কিন্তু আর তীর চিহ্ন দেইনি। কেন দেইনি? কারণ আমি তো নির্দিষ্ট একটা অংশ রেখা থেকে নিয়েছি, তাহলে সেটা তো চলমান থাকবে না। যখনই চলমান থাকবে, রেখা তো চলমান, এই যে বিন্দুর চলার পথকে রেখা বলে, রেখা কি থাকবে? চলমান। কোন পাশ দিয়ে চলমান? দুই পাশেই চলমান, এই জন্য দুই পাশে তীর চিহ্ন দিয়েছি। রেখাংশের ক্ষেত্রে কি হবে? রেখাংশের ক্ষেত্রে আমরা যেহেতু একটা নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট দৈর্ঘ্য কেটে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের দুই পাশেই কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। রশ্মির ক্ষেত্রে কি হবে? রশ্মির ক্ষেত্রে এক পাশে স্থির হবে আর এক পাশে কি হবে? চলমান। বুঝতে পেরেছেন? রশ্মির ক্ষেত্রে কি হবে? এক পাশে স্থির হবে আর এক পাশে চলমান। আচ্ছা, দেখেন বেসিক পার্থক্য আমরা আবার একটু বলি, যেটা চিত্র সহকারে বোঝার চেষ্টা করবেন। রেখার ক্ষেত্রে দুই পাশেই চলমান, বাম ডান দুই পাশেই চলমান, বা সামনে পিছনে দুই পাশেই চলমান। রেখাংশের ক্ষেত্রে কোনো পাশে আর চলমান থাকবে না, স্থির হয়ে যাবে। কেন? কারণ এই রেখার নির্দিষ্ট একটা অংশ কেটে নিছি, সেটার নামই রেখাংশ। রশ্মির ক্ষেত্রে এক পাশে স্টপ হয়ে যাবে আর এক পাশে কি হবে? চলমান থাকবে। ধরেন আপনাকে একটা কি করলো যে হচ্ছে ঢাকা থেকে আপনি চট্টগ্রাম বা কক্সবাজার যাবেন হচ্ছে ট্রেনে। এখন ঢাকা থেকে যখন একটা ট্রেন ছাড়বে, ঢাকা থেকে একটা ট্রেন ছাড়লো, তাহলে ধরেন এই বিন্দুটা হচ্ছে ঢাকা, এই বিন্দুটা কি? ঢাকা। এখন ঢাকা থেকে একটা ট্রেন ছাড়লো, সে এখন কোন উদ্দেশ্যে যাচ্ছে? কক্সের উদ্দেশ্যে যাচ্ছে, কক্সবাজার। এখন তাহলে এই যে এক পাশে স্টপ হয়ে গেল না, ট্রেন তো সামনের দিকেই দৌড়াবে, পিছনে তো যাবে না। তাহলে রশ্মির ক্ষেত্রে সেম কাহিনী, যে যেখান থেকে
সে যাত্রা শুরু করবে সেই বিন্দুটা কি স্টপ থাকবে, আর সামনের দিকে সে কি থাকবে, চলমান থাকবে। তাহলে রেখাংশ, রশ্মি চিত্রর মাধ্যমে আমরা বুঝলাম। এখন এই যে দুই পাশের এগুলোকে বলা হয় প্রান্ত বিন্দু। এই যে এইটা একটা প্রান্ত বিন্দু, এটা একটা প্রান্ত বিন্দু। এখন রেখা যেহেতু চলমান থাকে, তাহলে চলমান কোনো একটা জিনিসের কি প্রান্ত বিন্দু থাকে? প্রান্ত বিন্দু মানে হচ্ছে শেষ বিন্দু। প্রান্তবিন্দু দুই প্রকার, একটা হচ্ছে আদি বিন্দু আর একটা হচ্ছে শেষ বিন্দু। এখন যেটা চলমান সেটার কি আদি বিন্দু আছে? দেখেন দুই পাশে সে চলতেছে, দুই পাশে যদি চলতে থাকে তার তো শুরুর বিন্দুও নাই, শেষ বিন্দু নাই। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? যখন এই তীর চিহ্নগুলো দ্বারা বোঝায় দুই পাশে চলমান, যখন দুই পাশে তীর চিহ্ন থাকবে তখন এর কোনো প্রান্ত বিন্দু থাকবে না, প্রান্ত বিন্দু নেই। একটু বোঝার চেষ্টা করেন, প্রান্ত বিন্দু নেই। প্রান্ত বিন্দু নেই কেন? যখন দুই পাশে চলমান থাকবে তখন তো আর প্রান্ত বিন্দু থাকবে না। প্রান্ত বিন্দু মানে কি? আদি বিন্দু আর হচ্ছে শেষ বিন্দু, বা আমরা বলবো শুধুমাত্র স্থির বিন্দু। রেখাংশের ক্ষেত্রে দেখেন এই পাশেও স্টপ, এই পাশেও স্টপ, অর্থাৎ দুই পাশে যখন স্টপ হবে তখন দুই পাশে দুইটা প্রান্ত বিন্দু না। এই যে এইটা একটা প্রান্ত বিন্দু, এইটা একটা প্রান্ত বিন্দু, দুই পাশে দুইটা প্রান্ত বিন্দু না। তাহলে আমরা লিখতে পারবো না যে দুটি প্রান্ত বিন্দু আছে। দেখেন রেখাংশের ক্ষেত্রে আমরা কি পাবো? দুই পাশে স্টপ না, তীর চিহ্ন মানে কি চলমান, তাহলে এখানে তো তীর চিহ্ন নেই, দুই পাশে স্টপ, তাহলে দুইটি প্রান্ত বিন্দু আছে। আর রশ্মির ক্ষেত্রে দেখেন এক পাশে স্টপ আর এক পাশে কি চলমান, তাহলে একটি প্রান্ত বিন্দু আছে। আচ্ছা ঠিক আছে, প্রান্তবিন্দু পেলাম। এখন যদি আমি দৈর্ঘ্য মাপতে চাই, দেখেন প্রান্তবিন্দু না থাকলে আপনি দৈর্ঘ্য মাপতে পারবেন? দৈর্ঘ্য আপনি কখন মাপতে পারবেন? একটা নির্দিষ্ট বিন্দুকে স্থির ধরে তো আপনাকে মাপতে হবে। এখন দুই পাশে যদি তারা দুই পাশে যায়, যতক্ষণ না পর্যন্ত থামবে ততক্ষণ পর্যন্ত কি দৈর্ঘ্য মাপা সম্ভব? তারা তো চলমান আছে। তো যেহেতু দুই পাশে কি চলমান আছে, এই জন্য এর দৈর্ঘ্য নেই। দৈর্ঘ্য নেই কারণ স্থির হলে তো মাপবো, এর তো নির্দিষ্ট একটা কি দৈর্ঘ্য আছে, তাই না? দেখেন রেখাংশে সবসময় দৈর্ঘ্য থাকে, কেন থাকবে? কারণ রেখার একটা নির্দিষ্ট অংশই তো রেখাংশ। তাহলে রেখার একটা নির্দিষ্ট অংশ আমি যখন কেটে নিব, আলাদা করব, সেটাই হবে রেখাংশ। যেহেতু একটা নির্দিষ্ট অংশ কেটে নিয়েছি তাহলে নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। রশ্মির ক্ষেত্রেও দেখেন এক পাশে স্টপ কিন্তু আরেক পাশে কি চলমান, তাহলে যতক্ষণ পর্যন্ত এই বিন্দুটা চলমান বিন্দুটা স্টপ হবে না, থামবে না, ততক্ষণ পর্যন্ত এর দৈর্ঘ্য মাপা সম্ভব না। এজন্য আমরা বলবো যে এর নির্দিষ্ট দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্য নেই। দেখেন এই যে এই টেবিলটা ভালো করে মনে রাখবেন। আবার আমি আরেকবার রিকল করতেছি, রেখাংশ, রশ্মি, এই তিনটা খুবই ইম্পর্টেন্ট। রেখার কি আছে? রেখা হচ্ছে চিত্রটা মনে রাখবেন। রেখা কি? দুই পাশে চলমান, চলমান বুঝাইতে আমরা কি ব্যবহার করছি? তীর চিহ্ন। রশ্মি কি? দুই পাশে স্টপ, এই যে দুই পাশে চলতেছে না। রেখাংশ কি? দুই পাশে স্টপ। আর রশ্মি কি? এই যে এক পাশে স্টপ আর এক পাশে চলমান। ওকে, এখন রেখার কি আছে? কোনো প্রান্তবিন্দু নেই, কারণ দুই পাশে যেহেতু চলমান কোনো প্রান্তবিন্দু থাকবে না। রেখাংশ কি হচ্ছে? দেখেন রেখাংশের দুই পাশে স্টপ না, তাহলে দুইটা প্রান্তবিন্দু আছে। রশ্মির ক্ষেত্রে এক পাশে স্টপ আর এক পাশে চলমান, তাহলে একটি প্রান্তবিন্দু আছে। রেখার হচ্ছে দৈর্ঘ্য নেই, রেখাংশের দৈর্ঘ্য আছে। কেন দৈর্ঘ্য নেই? দুই পাশে যখন চলমান আছে তখন আমরা কি নির্দিষ্ট করে কোনো দৈর্ঘ্য বলতে পারবো না। আর রেখাংশের কি আছে? যেহেতু আমরা একটা নির্দিষ্ট অংশ রেখা থেকে কেটে নিয়েছি, তাহলে অবশ্যই কি দৈর্ঘ্য থাকবে এর। এই যে এখানে আমি 5 মিটার লিখলাম, 7 মিটার হতে পারে, 1 মিটার হতে পারে। রশ্মির ক্ষেত্রেও সেম, একটা প্রান্তবিন্দু স্টপ কিন্তু আরেকটা তো চলমান। যতক্ষণ না পর্যন্ত এটা স্টপ হবে, স্থির হবে, ততক্ষণ পর্যন্ত এর নির্দিষ্ট দৈর্ঘ্য থাকবে না। আশা করি এই টেবিলটা নিয়ে কারো সমস্যা নেই। যদি কারো সমস্যা থাকে একটু কমেন্ট করবেন দ্রুত। আর টেবিল নিয়ে কারো প্রশ্ন আছে আমাকে একটু দ্রুত কমেন্ট করে জানান তো, একটু দ্রুত কমেন্ট করতে হবে। এই তো প্রিয়া, আয়শা সিদ্দিকা, মুক্তা, মামুন, স্বপ্নবাস, আরও যারা যারা দেখতেছেন, এই টেবিল নিয়ে কারো সমস্যা আছে একটু কমেন্টে জানান তো।
আচ্ছা, লিমা সুলতানা, স্বপ্নবাস, প্রিয়া, তামান্না, মুক্তা। আচ্ছা, কারোই সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা না থাকলেই ভালো। আচ্ছা, আমরা এইখান থেকে কিন্তু প্রশ্ন আসে এই পার্থক্যগুলো থেকে, বুঝতে পেরেছেন? তো এরকম যদি টেবিল আকারে আমরা পড়ি তাহলে আমাদের খুব সহজেই কি থাকবে, মনে থাকবে। এরকম করে টেবিল আকারে পড়লে কোনো একটা জিনিস যদি টেবিল এবং পার্থক্য আকারে পড়ি, জিনিসটা অনেক দিন মনে থাকে। আচ্ছা, আমাদের এই যে রেখা, রেখা হচ্ছে দুই প্রকার। রেখা হচ্ছে কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সরল রেখা, সরল রেখা, আর একটা হচ্ছে বক্ররেখা। একটা কি রেখা? সরল রেখা, আর একটা বক্ররেখা। আচ্ছা, সরল রেখা কোনটা? যেটা একদম সোজা পথে যায়, তাই না? ধরলাম সে সোজা পথে যাচ্ছে, তাহলে সোজা পথে যদি একদম সোজা পথে যায় তাহলে সেটাকে সরল রেখা। বক্ররেখা কোনটা? যেটা এরকম আঁকা বাঁকা হয়ে যাবে, এরকম হয়ে যেতে পারে, এরকম হয়ে যেতে পারে, মানে যেটা আর কি সোজা পথে যাবে না, এটা বাঁকা পথে যাবে, সেটাকে বলা হয় বক্ররেখা। তো সরল রেখা হচ্ছে দুই প্রকার, সরল রেখা এবং বক্ররেখা। এখন এখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে যে ছেদ করবে কি না। দেখেন, দুটি সরল রেখা ছেদ করার ক্ষেত্রে, দুইটি সরল রেখা, দেখেন আমরা কিন্তু সরল রেখা নিয়ে কাজ করতেছি, দুইটি সরল রেখার ছেদ করার ক্ষেত্রে দেখেন, এক নাম্বার, আচ্ছা যদি সমান্তরাল পথে যায়, যদি আচ্ছা প্রথমে একটু বুঝাই। দেখেন, দুটি সরল রেখা, ধরেন এইটা একটা সরল রেখা আর একটা সরল রেখা, সমান্তরাল পথে কিভাবে যাবে? ধরেন এইটা একটা সরল রেখা, এইটা একটা সরল রেখা, তারা কি সমান্তরাল পথে যাচ্ছে। সমান্তরাল মানে এই রেখা দুইটির মধ্যবর্তী দূরত্ব, এই যে মাঝের যে দূরত্ব আছে, এই মাঝের দূরত্ব সবসময় সমান থাকবে। আপনারা দেখবেন একটা ট্রেনের লাইন দেখবেন, রেলের লাইন, এই যে মধ্যবর্তী দূরত্ব, এই যে একটা থেকে আরেকটার মাঝে যে দূরত্ব আছে, আমরা রেল লাইনে যে পাত বা ইস্পাতগুলো বসানো হয়, এই দুইটা ইস্পাতের দূরত্ব কিন্তু সবসময় সমান, কারণ দুইটা সমান না হলে কিন্তু ট্রেন চলবে না। সেরকম এই যে দুইটা রেখা যখন যাবে তাদের মধ্যবর্তী দূরত্ব সবসময় সমান হবে। যদি এরকম সমান হয়, যদি সমান্তরাল হয়, সমান বা সমান্তরাল হয়, তাহলে কি করবে না, এই বিন্দুগুলো ছেদ করবে না। দেখেন, এই দুইটা রেখা, যদি দুইটা তীর আপনি এখান থেকে, বা দুইটা ট্রেন আপনি কি করলেন, যে ঢাকা থেকে কক্সবাজারের জন্য দুইটা ট্রেন যাচ্ছে, একই সময় আপনি রওনা দিলেন বা একটু আগে পরে দিলেন, এদের মধ্যবর্তী দূরত্ব, দুইটা ট্রেনের মধ্যবর্তী দূরত্ব যদি সবসময় সমান থাকে, তাহলে তারা একে অপরকে কখনো কি সংঘর্ষ হবে বা ক্লাশ করবে? একে অপরের সঙ্গে কখনো লাগবে না। তো যদি দুইটা সরল রেখা, কি অবশ্যই সরল রেখা হবে, দুইটা সরল রেখার যদি মধ্যবর্তী দূরত্ব, এই যে মাঝের যে দূরত্ব, এই দূরত্ব যদি সমান থাকে, তখন তাকে বলা হয় সমান্তরাল রেখা। তাহলে যদি সমান্তরাল রেখা হয়, সমান্তরাল রেখা কখনো একে অপরকে কি করে না, ছেদ করে না। আচ্ছা, আর যদি অসমান্তরাল হয়, অসমান্তরাল হলে তাহলে ছেদ করবে। আচ্ছা, কোন জায়গায় ছেদ করবে? একটি বিন্দুতে ছেদ করবে। আচ্ছা, আমরা একটু বলি, তাহলে আমরা তখন বুঝলাম যদি মধ্যবর্তী দূরত্ব সমান হয়, অর্থাৎ সমান্তরাল হয় রেখা দুইটা, তাহলে ছেদ করবে না। উদাহরণ দেখবেন যে দুইটা রেলের যে মধ্যবর্তী দূরত্ব, দুইটা রেল লাইনের ইস্পাতের মধ্যবর্তী দূরত্ব সমান হওয়ার কারণে কিন্তু ট্রেনটা কখনো রেল লাইন থেকে পড়ে যায় না। কিন্তু যদি অসমান্তরাল হয়, অসমান্তরাল কেমন? ধরেন এই যে একটা এইভাবে যাচ্ছে আর একটা ধরেন এইভাবে যাচ্ছে, এই যে এই জায়গার দূরত্ব আর এই জায়গার দূরত্ব কিন্তু এক না, তাহলে একটা সময় কি করবে তারা, এটা যখন আরো বাড়াই দিব, একটা সময় গিয়ে তারা এই জায়গায় কি হবে, মিলিত হবে বা ছেদ করবে।
একটা জায়গায় কী হয়, এই জায়গায় ছেদ করবে। তাহলে দুইটা অসমান্তরাল রেখা, অসমান্তরাল কিন্তু সরল রেখা, অসমান্তরাল সরল রেখা যদি এরকম চলতে থাকে তাহলে একটা জায়গায় গিয়ে তারা কী হবে, মিলিত হবে বা ছেদ করবে। সেই একটা মাত্র বিন্দুতে ছেদ করবে। তাহলে একটা মাত্র বিন্দুতে ছেদ করলে তার ছেদবিন্দু কত, একটি। তাহলে আমরা বলবো, আমরা এখান থেকে বলতে পারি যে দুটি সরলরেখা যদি সমান্তরাল হয় তারা কখনো একে অপরকে ছেদ করবে না। আর দুটি সরলরেখা যদি অসমান্তরাল হয় তাহলে তারা একটি বিন্দুতে ছেদ করবে এবং তাদের ছেদবিন্দুর সংখ্যা কত, 1। বুঝতে পেরেছেন এই জিনিসটা? একটু কমেন্ট করেন তো। আচ্ছা বলেন তো এই এই জিনিসটা বুঝতে পেরেছেন কি না? এই তানিয়া ইসলাম, আমিনা, তারপর সাফওয়ান, মুক্তা, মারিয়া, আপনারা বলেন তো বুঝতে পেরেছেন যে ছেদবিন্দুর হিসাবটা? একটু বলেন তো বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, আমাদের রেখা নিয়ে আর কোনো পড়াশোনা নেই, এখন আমরা পড়ব হচ্ছে কোণ। এখন আমরা কি পড়ব? এখন আমরা পড়ব কোণ। আচ্ছা দেখেন, কোণ জিনিসটা কি? দুইটা সরল রেখা যে বিন্দুতে মিলিত হয়। আচ্ছা আমি সংজ্ঞা লিখে দিই। দুটি সরল রেখা যে বিন্দুতে মিলিত হয় সেখানে একটি কোণ উৎপন্ন হয়। তাহলে কি হবে? দুইটা সরল রেখা যে বিন্দুতে মিলিত হয় সেখানে কি হয়, একটি কোণ উৎপন্ন হয়। দেখেন এই যে এইটা একটা সরল রেখা, এই পাশে আরেকটা সরল রেখা চলে গেল, তাহলে এই বিন্দুতে মিলিত হইল না, তাহলে এখানে একটা কি হইল, কোণ উৎপন্ন হইল। অথবা এই যে একটা সরল রেখা গেল, উপর থেকে একটা সরল রেখা আসলো, এই বিন্দুতে মিলিত হইল না, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হলো। তো যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। তাহলে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় সেই বিন্দুটাকে বলা হয় শীর্ষবিন্দু। আচ্ছা আচ্ছা, মাত্র ক্লাসে যুক্ত হলাম আমি না, আপনি তাহলে পরবর্তী ক্লাস শেষ হয়ে গেলে আগে যে লেকচারগুলো হয়ে গেছে সেগুলো একটু দেখে নেবেন। আচ্ছা দেখেন, কোণ থেকে আপনার যেহেতু লিখিত পরীক্ষা না, এই জন্য সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই। তবে আপনাকে যে জিনিসগুলো জানতে হবে, কোণের প্রকারভেদটা আপনাকে জানতে হবে। কি জানতে হবে? কোণের প্রকারভেদ। আচ্ছা, কোণ কত প্রকার? দেখেন কোণ কত প্রকার বলেন তো। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সরল কোণ। আচ্ছা সরল কোণ পড়বো, সমকোণ না, সিরিয়াল অনুসারে পড়ি। সমকোণ প্রথমে আমরা পড়বো কি, সমকোণ। দেখেন সমকোণ, যখনই আমরা সমকোণ কথাটা আসবে তখনই আমরা মাথায় নিব কি, 90 ডিগ্রি। সমকোণ যখনই কথাটা আসবে তখনই আমরা মাথায় নিব কত ডিগ্রি, 90 ডিগ্রি। যখনই সমকোণ কথাটা আসবে তখনই আমরা মাথার মধ্যে নিব 90 ডিগ্রি। তাহলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। যে কোণের পরিমাণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। দেখেন এই যে কোণ আছে, এই কোণটার পরিমাণ কত ডিগ্রি? এই কোণটার পরিমাণ হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি কোণের, আচ্ছা এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে সমকোণ, আমি কিন্তু লিখতেছি না ব্যাখ্যাগুলো, জাস্ট মুখে বলে দিচ্ছি। সমকোণ কি? যে কোণের পরিমাণ 90 ডিগ্রি সেটাই সমকোণ। সমকোণের চিত্রকোণটা এইটা। তারপর 2 নম্বর আছে হচ্ছে সূক্ষ্মকোণ। দুই নম্বর কি আছে? সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, ছোট, 90 ডিগ্রি এর থেকে ছোট কোণ। তাহলে আমরা বলতে পারি যে সকল কোণের মান 90 ডিগ্রি থেকে কম,
90 ডিগ্রি থেকে কম কত হতে পারে? হতে পারে হচ্ছে 89 ডিগ্রি, হতে পারে 89.5, হতে পারে 89.9 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে কম হলে সেটা কি হবে? সূক্ষ্মকোণ। যে সকল কোণের মান 90 ডিগ্রি থেকে কম বা ছোট তাদেরকে বলা হয় সূক্ষ্মকোণ। দেখেন এইটা যদি 90 ডিগ্রি হয়, তো ধরেন এই যে এইটাই হবে কি? সূক্ষ্মকোণ। কারণ 90 ডিগ্রি হতে গেলে একদম সোজা লম্ব হবে উপরে। তাহলে 90 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলবো? সূক্ষ্মকোণ। দেখেন এই সংজ্ঞাগুলো মনে রাখতে হবে। সমকোণ কাকে বলে, সূক্ষ্মকোণ কাকে বলে, তারপরে কি স্থূলকোণ। স্থূলকোণ, স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট ছোট কোণ। তাহলে আমরা কি বলবো? যে সকল কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট তাদের কি বলে? তাদেরকে বলে স্থূলকোণ। দেখেন হতে পারে 91 ডিগ্রি, হতে পারে হচ্ছে 179 ডিগ্রি, প্রত্যেকটাই কিন্তু কি কোণ? স্থূলকোণ। স্থূলকোণের চিত্র যদি আমি আঁকি, দেখেন এই যে এইটা হচ্ছে কি? 90 ডিগ্রি না? তাহলে 90 ডিগ্রি থেকে বড়, তাহলে এটা হইতে পারে এই পুরো কোণটা স্থূলকোণ। দেখেন, অথবা এই পর্যন্ত যেতে পারে, এই পুরো কোণটাও স্থূলকোণ। অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট কোণকে আমরা কি বলি? স্থূলকোণ বলি। আচ্ছা, আমরা স্থূলকোণ বুঝলাম। এরপরে আমরা কি পড়ব? এরপরে আমরা জানবো যে সরল কোণ। সরল কোণ, আচ্ছা সরল কোণ কাকে বলে? তাহলে যে কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে কি বলে? সরল কোণ। দেখেন সরল কোণ হচ্ছে এইরকম সোজা একটা সরল রেখা যাবে, এই পুরো কোণটা কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে এইরকম একটা সরল রেখার যে কোনো বিন্দুতে তার কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। আমি যদি এই বিন্দু কল্পনা করি, এই বিন্দু, তাহলে এই বিন্দুতেও এর কোণের পরিমাণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আমরা সরল কোণ কি? এইরকম সোজা একটা আমরা কি দিব? সরল রেখা আঁকবো, তার উপর যে কোনো বিন্দুতে এর কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। তাহলে যে কোণের পরিমাণ বা যে সকল কোণের পরিমাণ 180 ডিগ্রি তাকে বলা হয় সরল কোণ। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এক সরল কোণ সমান কত? 180 ডিগ্রি না? 180কে আমরা কি লিখতে পারি? 2 গুণ 90 না? 2 গুণ 90 ডিগ্রি, 90 দ্বিগুণে 180। আচ্ছা, 90 ডিগ্রি সমান কি? এক সমকোণ না? তাহলে 2 গুণ সমকোণ বা 2 সমকোণ। তাহলে এক সরল কোণ সমান এক সরল কোণ সমান 2 সমকোণ। বুঝতে পেরেছেন? এক সরল কোণ সমান 2 সমকোণ কিভাবে আসলো? দেখেন, এক সরল কোণ সমান 180 ডিগ্রি, 180কে আমরা লিখতে পারি 2 গুণ 90, 2 আর 90 ডিগ্রি সমান কি? এক সমকোণ। তাহলে 90 গুণ সমকোণ, তাহলে এক সরল কোণ সমান 2 সমকোণ। তাহলে এতক্ষণ পর্যন্ত, আচ্ছা আরেকটা কোণ আছে, সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। দেখেন এগুলো কিন্তু আমরা সকলেই জানি, মোটামুটি আমরা সকলেই জানি। প্রবৃদ্ধ কোণ কত? 180 ডিগ্রি থেকে বড় আর হচ্ছে 360 ডিগ্রি থেকে ছোট কোণ। তাহলে আমরা কি লিখতে পারি? যে সকল কোণের মান 180 ডিগ্রি থেকে বড়, 360 ডিগ্রি থেকে ছোট তাদেরকে কি বলে? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ কেমন হতে পারে? এই যে এইটা হতে পারে প্রবৃদ্ধ কোণ। দেখেন আমরা যদি দেই, এই যে এই উপরের অংশের মান কত? 180 ডিগ্রি না? এইখানে আবার নিচে নেমে আসছে, ধরলাম এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কত হলো? 180 আর 45, তাহলে হচ্ছে 225 ডিগ্রি। তাহলে 225 ডিগ্রি অবশ্যই 180 থেকে বড় আর 360 থেকে ছোট। তাহলে কোণের যে প্রকারভেদগুলো আছে, আমরা যদি একটু আবার প্রথম থেকে বলি, প্রথম হচ্ছে সমকোণ। সমকোণ বলতে কি বোঝায়? যে সকল কোণের পরিমাণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে সূক্ষ্মকোণ। যে সকল কোণের পরিমাণ 90 ডিগ্রি থেকে ছোট তাদেরকে বলা হয় কি? তাদেরকে সূক্ষ্মকোণ। তারপরে কি আছে? স্থূলকোণ। যে সকল কোণের পরিমাণ
90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় স্থূলকোণ। তারপরে সরল কোণ, যে সকল কোণের পরিমাণ 180 ডিগ্রি তাদেরকে বলা হয় সরল কোণ। প্রবৃদ্ধ কোণ, যে সকল কোণের পরিমাণ 180 ডিগ্রি থেকে বড় কিন্তু 360 ডিগ্রি থেকে ছোট, তাদেরকে কি বলা হয়? প্রবৃদ্ধ কোণ। তো কোণের পাশাপাশি আমরা চেষ্টা করব এই কোণের চিত্রগুলো মনে রাখার। কোনটা প্রবৃদ্ধ কোণের চিত্র, কোনটা সূক্ষ্ম কোণের চিত্র, কোনটা সমকোণের চিত্র, কোনটা স্থূল কোণের চিত্র, আমরা এই চিত্রগুলো মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, কোণের প্রকারভেদ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু থাকলে বলেন তো। দেখেন, কোণের কিন্তু আরও প্রকারভেদ আছে, কিন্তু মূলত কোণের এই ডিগ্রি রিলেটেড যে কোণগুলো আছে সেগুলো নিয়ে কারো সমস্যা আছে? কোণের ডিগ্রি বা কোনটা কত ডিগ্রির উপর ভিত্তি করে যে কোণগুলো আছে সেগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? কোণের ডিগ্রি নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু বলেন তো। আচ্ছা, কারো সমস্যা আছে কিনা একটু বলেন তো, যে এই কোণের উপর ভিত্তি করে, মানে ডিগ্রি কোনটা কত ডিগ্রি তার উপর ভিত্তি করে কোণের যে প্রকারভেদগুলো পড়লাম। আচ্ছা, নেই। আচ্ছা, ঠিক আছে, আরও কোণের অনেকগুলো প্রকারভেদ আছে। আচ্ছা, এখন আমরা কিছু কোণ পড়ব। প্রথমে পড়ব হচ্ছে একান্তর কোণ। একান্তর কোণ এবং পড়ব হচ্ছে অনুরূপ কোণ। একসাথেই পড়ব যে অনুরূপ কোণ। এখন আমরা কি পড়ব? একান্তর কোণ এবং অনুরূপ কোণ। আচ্ছা, নাই ভাইয়া। দেখেন, একান্তর কোণ তৈরি করতে 3টি রেখা লাগবে। কি লাগবে? 3টি রেখা। এই 3টি রেখার মধ্যে কি দুইটি সমান্তরাল রেখা লাগবে। 2টি সমান্তরাল রেখা ও একটি ছেদক লাগবে। দেখেন, একটু খেয়াল করি আমরা, এই যে 3টি রেখা লাগবে, এই 3টি রেখার মধ্যে 2টা সমান্তরাল রেখা লাগবে আর একটা কি লাগবে? ছেদক লাগবে। এবং এই যে একান্তর কোণ হবে মোট 8টি। কোণ সংখ্যা কয়টি হবে? মোট 8টি কোণ হবে। এখন আমরা যদি একটু চিত্র আঁকি, এই যে 2টা কি নিলাম? সমান্তরাল রেখা নিলাম, আর একটা কি নিব? ছেদক। ধরলাম এটা মাঝখান থেকে ছেদ করলো। এখন ছেদ করার পর এখন আমরা যদি কোণ মাপি, তাহলে ধরলাম এটা 1 নম্বর কোণ। আচ্ছা, এটা হচ্ছে ছেদক, এটা 1 নম্বর কোণ, এটা 2 নম্বর, এই কোণ 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, তারপরে এটা 5, 6, 7, 8। তাহলে আমরা কি দেখলাম? মোট কোণ উৎপন্ন হলো কয়টা? 8টি। এই যে একটা দুইটা সমান্তরাল রেখা আর একটা কি পেলাম আমরা? এই যে উপর থেকে নিচে আসলো একটা ছেদক। এখন একান্তর কোণ কোনগুলো, অনুরূপ কোণ কোনগুলো একটু চিন্তা করব আমরা। দেখেন, এটা আমি একটু লিখে দেই যে ছেদকের বিপরীত পাশে থাকে একান্তর কোণ। আর ছেদকের একই পাশে থাকে, দেখা যাচ্ছে, অনুরূপ কোণ। আচ্ছা, শেষেরটা দেখা যাচ্ছে না, আমি একটু উপরে লিখি তাহলে।
দেখা যাচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত যেগুলো বললাম বুঝতে পেরেছেন। এখন একটু খেয়াল, ছেদক, এই যে উপর থেকে নিচে গেল ছেদক, ছেদকের বিপরীত পাশে কি থাকে? একান্তর কোণ। এই যে একান্তর কোণটা কোথায় থাকবে? ছেদকের বিপরীত পাশে। আর অনুরূপ কোণ কোথায় থাকবে? ছেদকের একই পাশে। এখন আমি যদি এই যে এই কোণটা নিই, ধরলাম যে আমি এই যে কোণটা নিলাম, 4 নাম্বার কোণটা নিলাম, এই 4 নাম্বার কোণটা নিলাম, 4 নাম্বার কোণের, আচ্ছা কোন ছেদককে দিছে? এই ছেদক। তাহলে এর বিপরীত পাশে কি আছে? অবশ্যই এইটাকে যদি আমি উল্টে দিই, তাহলে উল্টে দিলে এটা কোথায় আসবে? এখানে আসবে না? দেখেন এই মাঝখানটা যদি আমি উল্টে দিই তাহলে এইটা এখানে আসবে না? তাহলে এর বিপরীত কোণ এইটা না? তাহলে এর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে এই 4 নাম্বার কোণের বিপরীত কোণ কোনটা? এই ছেদক তো এইটা, তাহলে ছেদকের বিপরীত পাশে এইটা আছে না? দেখেন একান্তর কোণগুলো কই থাকে? দেখেন একান্তর কোণ বিপরীত পাশে থাকে। কার বিপরীত পাশে? একান্তর কোণ কি থাকে? ছেদকের বিপরীত পাশে থাকে। তাহলে আমার এই 4 নাম্বার কোণটা নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে এই 4 নাম্বার কোণের, এই 4 নাম্বার কোণের একান্তর কোণ হচ্ছে কয় নাম্বার কোণ? 6 নাম্বার কোণ। আমি লিখতে পারবো আচ্ছা, তা 4 নাম্বার কোণের একান্তর কোণ হলো কত নাম্বার? 6 নাম্বার। এখন আমি যদি একইভাবে 3 নাম্বার কোণের কথা চিন্তা করি, যে 3 নং কোণের একান্তর কোণ কোনটা হবে? দেখেন 3-এর বিপরীত কোণ কোনটা? এটা না? দেখেন এই যে বিপরীত, তাহলে কত হবে? 5 নং। একটু কঠিন মনে হবে, দেখেন একটু কঠিন মনে হবে, কিন্তু এর বিপরীত কোণগুলো এইভাবেই। আচ্ছা, একান্তর কোণের কথা যদি আমি বলি, আচ্ছা এখন যদি আমি অনুরূপ কোণের কথা বলি, দেখেন তাহলে আমি যদি এটা মাঝখানে ফোল্ড করি, এখন মাঝখানে যদি আমি ফোল্ড করি, এই 2 নম্বর কোণ কার উপর পড়বে? 6-এর উপর। 1 নম্বর পড়বে 5-এর উপর, 4 নাম্বার পড়বে 8-এর উপর, 3 নাম্বার পড়বে 7-এর উপর। তাহলে যদি আমি অনুরূপ কোণের কথা বলি, তাহলে 1 নাম্বার পড়বে কার উপর? 1 নাম্বার পড়বে 5-এর উপর, 2 নাম্বার পড়বে 6-এর উপর, তারপরে হচ্ছে 3 নাম্বার পড়বে কার উপর? চিন্তা করে দেখেন 7-এর উপর, 4 নাম্বার পড়বে 8-এর উপর। তাহলে 1 নাম্বার কোণের অনুরূপ কোণ হচ্ছে 5 নাম্বার কোণ, 2 নম্বর কোণের অনুরূপ কোণ হচ্ছে 6 নম্বর কোণ, 3 নম্বর কোণের অনুরূপ কোণ হচ্ছে 8 নম্বর কোণ, আর হচ্ছে 4 নম্বর কোণের 3 নম্বর কোণের অনুরূপ কোণ হচ্ছে 7 নম্বর কোণ, 4 নম্বর কোণের অনুরূপ কোণ হচ্ছে 8 নম্বর কোণ। আচ্ছা প্রথম থেকে আবার বলি, দেখেন একান্তর কোণ আর অনুরূপ কোণ। তাহলে এই একান্তর কোণ আর অনুরূপ কোণ আঁকতে গেলে কী লাগবে? আমাদের দুইটা আগে সমান্তরাল রেখা লাগবে। এই যে দুইটা সমান্তরাল রেখা নিলাম, তারপরে একটা কি লাগবে? ছেদক নিলাম। এখন আমি এই যে আবার মিশাই দিয়ে আঁকি, তাহলে বুঝতে পারবেন সবাই। তাহলে এই যে দুইটা সমান্তরাল রেখা নিলাম, একটা ছেদক নিলাম। ছেদক নেওয়ার পর এখানে 3টা কি লাগলো? সরল রেখা লাগলো। এবং এইখানে কোণ উৎপন্ন হলো কয়টা? দেখেন এইটা হলো 1 নাম্বার কোণ, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8। কোণ উৎপন্ন হলো মোট কয়টা? কোণ উৎপন্ন হইলো মোট হচ্ছে 8টা। এবং কয়টি কোণ উৎপন্ন হলো? 8টি কোণ উৎপন্ন হলো। ওকে, এখন যদি আমি একান্তর কোণ চিন্তা করি, যে একান্তর কোণ কোনগুলো, তাহলে একান্তর কোণগুলো কি? দেখেন ছেদকের বিপরীত পাশে থাকে একান্তর কোণ, আর ছেদকের একই পাশে থাকে অনুরূপ কোণ। এখন আমি যদি এই দুইটাকে করি, মানে ফোল্ড করি, মুড়াই, তাহলে এই 1 পড়বে কার উপর? দেখেন তো 1 পড়বে কার উপর? অবশ্যই 1 পড়বে কার উপর? 5-এর উপর। 2 পড়বে কার উপর? 6-এর উপর। 4 পড়বে কার উপর? 8-এর উপর। 3 পড়বে কার উপর? 7-এর উপর। এখন আমরা কি বললাম, যে আমরা কি বললাম বলেন, যে এই যে ছেদকের বিপরীত পাশে কোন কোনটা আছে? তাহলে এই যে 4-এর বিপরীত পাশে কোন কোন আছে? 6। 3-এর বিপরীত পাশে কোন কোন আছে? 5। তাহলে 4-এর একান্তর কোণ হচ্ছে 6, 3-এর একান্তর কোণ হচ্ছে 5। আচ্ছা একান্তর বুঝলাম। তো অনুরূপ কোণগুলো, এই যে ফোল্ড করার পর একটার উপর যে আরেকটা পড়লো, যে কোণের উপর যে কোণ পড়লো সেটাকে বলা হয় তার অনুরূপ কোণ। তাহলে এই যে 1 নাম্বার কোণ কার উপর পড়লো? 5 নাম্বারের উপর। তাহলে 1 নাম্বার কোণ আর 5 নাম্বার কোণ হচ্ছে অনুরূপ কোণ। তাহলে 1 আর 5 কি কোণ? অনুরূপ কোণ। 2 নাম্বার পড়লো কার উপর? 6-এর উপর।
তাহলে 2 আর 6 কি কোণ? অনুরূপ কোণ। 4 নাম্বার কার উপর পড়লো? 8 নাম্বারের উপর। তাহলে এই 4 হচ্ছে কি 8-এর অনুরূপ কোণ। 3 নাম্বার পড়লো কার উপর? 7-এর উপর। 3 হচ্ছে 7-এর অনুরূপ কোণ। আশা করি কারো সমস্যা নেই। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন? ক্লাসে আপনাদের উপস্থিতিও কম, আপনাদের রেসপন্সও কম। আচ্ছা, এরপর আরেকটা টপিক আছে সন্নিহিত কোণ। যদিও এগুলো প্রশ্ন আসে না। সন্নিহিত কোণ কি জানেন? এই যে সন্নিহিত কোণে কি থাকবে? তিনটি সরলরেখা থাকবে। 3টি সরলরেখা থাকবে এবং তারা কি হবে দেখেন, 3টি সরলরেখা থাকবে, 2টি কোণ উৎপন্ন করবে। 2টি কোণ উৎপন্ন করবে এবং এই 2টি কোণ একই সরলরেখায় উৎপন্ন হবে, একই বিন্দুতে বা একই শীর্ষবিন্দুতে কি হবে? উৎপন্ন হবে। তারপরে কি হবে? একটি কি থাকবে? একটি সাধারণ ছেদক, একটি ছেদক থাকবে। দেখেন, ধরলাম এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি। একটু চিন্তা করি যে সন্নিহিত কোণ কাকে বলে। দেখেন, 3টা সরলরেখা থাকবে, এই যে 1টা 2টা 3টা। এখানে কি 2টা কোণ উৎপন্ন করবে, এই যে উপরে একটা কোণ, নিচে একটা কোণ, এবং একই বিন্দুতে। দেখেন, এদের কিন্তু শীর্ষবিন্দু একটাই, এই যে এটাকে যদি আমি এ ধরি, তাহলে প্রতিটি কোণের শীর্ষবিন্দু কি? এ না? 2টা কোণের শীর্ষবিন্দু এ না? তাহলে একই শীর্ষবিন্দু থাকবে বা একটি শীর্ষবিন্দু থাকবে এবং একটা ছেদক থাকবে। এই ছেদক কোণটা, এই যে এইটা হচ্ছে ছেদক, এটা হচ্ছে কি? ছেদক। তো এখানে আমরা বলতে পারবো যদি এই কোণটা হয় সি, এই কোণটা ডি, তাহলে সি কোণের সন্নিহিত কোণ, সি কোণের সন্নিহিত কোণ হচ্ছে কি? ডি। আচ্ছা দেখেন, এগুলো একদম বেসিক টপিক, বুঝছেন? এগুলো আপনারা অনেক আগে থেকেই পড়ে আসছেন। আমি জাস্ট একটু টাচ দিচ্ছি, যেগুলো মানে আপনারা একটু সমস্যা ফিল হবে, সেগুলো আমরা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করব। আচ্ছা, এরপর একটু পড়ব বিপরীত কোণ। খুবই ইম্পর্টেন্ট। দেখেন, বিপরীত কোণ কি করবে? এরকম 2টা সরলরেখা কি করবে? এরকম আড়াআড়ি 2টাকে ছেদ করবে। ছেদ করার পর এখানে কোণ উৎপন্ন হবে কয়টা? 4টা। কোণ উৎপন্ন হবে 4টা। তাহলে বিপরীত মানে কি? দেখেন, বিপরীত মানে একটার অপর কোণ। তাহলে এই যে এ কোণের বিপরীত কোণ 3 নাম্বার, আর 2 নাম্বার কোণের কত নাম্বার? 4 নাম্বার। দেখেন, এগুলো কি? বিপরীত কোণ। তাহলে 1-এর বিপরীতে কোনটা আছে? 3 নাম্বার। 2-এর বিপরীতে আছে কত? 4 নাম্বার। দেখেন, বিপরীত কোণ কি করবে? 2টা সরলরেখা কি করবে? আড়াআড়ি ছেদ করবে। এই যে ছেদবিন্দু হচ্ছে এইটা, এখানে ছেদ করলো। ছেদ করার পর কয়টা কোণ উৎপন্ন হলো? 4টা। 1 2 3 4। এখন এই 1 নাম্বার কোণের বিপরীত কোণ হচ্ছে 3 নাম্বার, 2 নাম্বার কোণের বিপরীত কোণ হচ্ছে 4 নাম্বার। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে বিপরীত কোণগুলো সবসময় মনে রাখবেন, এটা সবসময় কি হয়? সবসময় সমান হয়। বিপরীত কোণ সবসময় কি হয়? সমান হয়। খুবই ইম্পর্টেন্ট লাইন, বিপরীত কোণ সবসময় কি হয়? সমান হয়। অর্থাৎ এই যে 1 নাম্বার কোণের পরিমাণ যদি 30 ডিগ্রি হয়, তাহলে এর বিপরীত কোণ কত? 3 নাম্বার, এর কোণও 30 ডিগ্রি হবে। 1 নাম্বার কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে 3 নাম্বার কোণের পরিমাণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। অর্থাৎ বিপরীত কোণের মানগুলো সবসময় কি হবে? সমান হবে। এই যে 2 নাম্বার কোণের মান যদি 90 ডিগ্রি হয় ধরলাম, তাহলে এই 4 নাম্বার কোণের পরিমাণও কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। 2 নাম্বার কোণের পরিমাণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই 4 নাম্বার কোণের পরিমাণও 60 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, একদম মাথায় গেঁথে রাখতে হবে, সেটা হচ্ছে বিপরীত কোণগুলো একে অপরের কি হয়? সমান হয়। যদি প্রশ্ন আসে যে 44 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? বিপরীত কোণ কত? আচ্ছা, অ্যান্সার দেন তো। 44 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত? সকলে একটু ট্রাই করুন তো যে এটা অ্যান্সার কি হবে।
যারা দেখতেছেন, প্রিয়া, স্বপ্নবাস, মারিয়া, তামান্না, আমিনা, মৌসুমি, মামুন, আয়শা, মুক্তা, নাফিসা, জয়নব, সকলে একটু বলেন তো, আরও যারা আছেন সকলে একটু বলেন তো। মারিয়া বলেন তো যে এটার অ্যান্সার কত হবে, 44 ডিগ্রি কোণের বিপরীত কোণ কত হবে, একটু দ্রুত বলতে হবে। আচ্ছা, লিমা সুলতানা অ্যান্সার দিয়েছে, বাকিরা দ্রুত একটু অ্যান্সার দিবেন যে এটা কত হবে, দ্রুত, আমাদের আর কিন্তু অনেকগুলো পড়া বাকি আছে এখনো। সায়েদ 44 ডিগ্রি, রাইট। আচ্ছা দেখেন, আমি একটু আগে বললাম বিপদীপ কোণগুলো সবসময় সমান হয়। এখানে যদি দেওয়া থাকে 44 ডিগ্রি কোণের বিপদীপ কোণ কত, 44 ডিগ্রি হবে। 88 ডিগ্রি কোণের বিপদীপ কোণ কত, 88 ডিগ্রি হবে। 90 ডিগ্রি কোণের বিপদীপ কোণ কত, 90 ডিগ্রি। 71 ডিগ্রি কোণের বিপদীপ কোণ কত, 71 ডিগ্রি। অর্থাৎ এখানে যে কোণের বিপদীপ কোণ বের করতে পারবে সেটাই হচ্ছে তার অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। বিপদীপ কোণগুলো দেখেন, বিপদীপ কোণ সবসময় সমান হয়, তাহলে 44 ডিগ্রি কোণের বিপদীপ কোণও 44 ডিগ্রি হবে। 80 ডিগ্রি কোণের বিপদীপ কোণও কী হবে, 80 ডিগ্রি হবে। এখান থেকে প্রশ্ন থাকে, খুবই ট্রিকি। আচ্ছা, সকলে অ্যান্সার দিচ্ছেন। আচ্ছা, এখন আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে পূরক আর সম্পূরক কোণ। পূরক আর সম্পূরক কোণ দেখেন, আমরা এখন কি পড়ব যে পূরক কোণ, পূরক কোণ, আর একটা হচ্ছে সম্পূরক কোণ। এখানে আমরা লিখব যে দুটি সন্নিহিত কোণের যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে এই যে দুইটা কোণ, আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি যে এটা হচ্ছে অ্যাঙ্গেল এ কোণ আর এটা হচ্ছে অ্যাঙ্গেল বি কোণ, তাহলে এই দুইটা কোণের যোগফল অর্থাৎ অ্যাঙ্গেল এ যোগ অ্যাঙ্গেল বি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দুইটি সন্নিহিত কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তখন তাদের একে অপরকে কি বলে, পূরক কোণ। তাহলে এ কোণের পূরক কোণ হচ্ছে বি কোণ। তাহলে আমরা কি বলবো যে এ কোণের পূরক কোণ হচ্ছে কি, বি কোণ। সম্পূরক কোণের ক্ষেত্রেও সেম বিষয়টা। সম্পূরক কোণের ক্ষেত্রে আমরা কি লিখব যে দুটি সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি হলে তাদের পরস্পরকে কি বলা হয়, সম্পূরক কোণ বলা হয়। তাহলে আমরা একটু খেয়াল করি, দেখেন যেহেতু 180 ডিগ্রি বলছে, তাহলে এই যে পুরোটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। তারপরে মাঝখানে একটা দিয়ে দিলাম, এটা ধরলাম হচ্ছে 60 ডিগ্রি, আর এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা যে জিনিসটা মনে রাখবো, যখন পূরক বলবে তখন দুইটা কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি, যখন সম্পূরক বলবে তখন দুইটা কোণের পরিমাণ হবে কত, 180 ডিগ্রি। খালি এই দুইটা মনে রাখবো। যখন পূরক বলবে কি বলবে, যখন পূরক বলবে তখন দুইটা কোণের পরিমাণ কত হবে, 90। যখন সম্পূরক বলবে তখন দুইটা কোণের পরিমাণ কত হবে, 180 ডিগ্রি। এখন এখান থেকে যদি প্রশ্ন আসে যে 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, পূরক কোণ কত। আবার এখানে আসলো যে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত, সম্পূরক কোণ কত। প্রশ্ন আসতে পারে, 30-এর জায়গায় যে কোনো মান আসতে পারে। দেখেন 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে 30 ডিগ্রি কোণের পূরক কোণ, এখানে দেখেন দুইটা কোণের পরিমাণ যদি 90 ডিগ্রি হয়, তার মানে একটা কোণের পরিমাণ 30 ডিগ্রি, তাহলে 90 থেকে 30 বাদ দিলে কত হয়, 60। তাহলে
30 ডিগ্রি কোণের পূরক কোণ কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কেন হবে? কারণ দুইটা কোণের যোগফলই হবে 90 ডিগ্রি। যখনই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হবে তখনই সেটা পূরক কোণ। তাহলে এখানে যে কোণের মানটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা কি 90 বিয়োগ করে দিব। এখানে যে কোণের মানটা দেওয়া থাকবে সেটা থেকে আমরা 90 বিয়োগ করে দিব, যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি না? তাহলে 180 থেকে 60 বাদ দিব, যে মানটা আসবে সেটাই হবে অ্যান্সার। তাহলে 180 থেকে 60 বাদ দিলে কত হয়? 120। তাহলে 60 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। এখানে যদি 30-এর পরিবর্তে যদি থাকতো যে 80 ডিগ্রি, 80 ডিগ্রি কোণের পূরক কোণ কত? তাহলে এই 90 থেকে 80 বাদ দিতাম, থাকতো কত? 10। তাহলে 10 ডিগ্রি। এখানে 60-এর পরিবর্তে এখানেও থাকলো 80 ডিগ্রি। 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে সম্পূরক কোণ কত? 180 ডিগ্রি না? তাহলে 180 থেকে 80 বাদ দিব, কত থাকে? 100 ডিগ্রি। তাহলে 80 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 100 ডিগ্রি। খুবই ইজি একটা টপিক এবং এখান থেকে প্রশ্ন থাকে, জাস্ট এইটুকু মনে রাখতে হয় যে কোনটা কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি। আচ্ছা, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? একটু বলেন তো যে পূরক কোণ সম্পূরক কোণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন, সম্পূরক কোণ পূরক কোণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলবেন। সম্পূরক কোণ পূরক কোণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না? আচ্ছা, নাই। জয়নব জুই। আচ্ছা, বাকিরা একটু বলেন তো। আমাদের আরও একটা টপিক বাকি আছে এখনও, সেটা হচ্ছে যে ত্রিভুজ। আমাদের কিন্তু কোণ শেষ, এখন আমাদের ত্রিভুজ পড়তে হবে। সমস্যা না থাকলে আমরা ত্রিভুজ পড়ব। আচ্ছা, নাই। আমরা কি পড়বো এখন? ত্রিভুজ পড়বো। দেখেন, এই টপিকগুলো কিন্তু আমরা আগে থেকে পড়েছি, যার কারণে আমাদের কাছে কিন্তু অত বেশি কঠিন মনে হবে না। আমরা কিন্তু এই টপিকগুলো কি পড়েছি? আগে থেকেই পড়েছি আমরা, এই কারণে আমাদের কাছে খুব বেশি কঠিন মনে হবে না। ত্রিভুজ, ত্রিভুজ কাকে বলে? 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে, 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। দেখেন, 3 বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, বা 3 রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তাহলে এটা হচ্ছে ত্রিভুজ। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি। ত্রিভুজে কয়টা বাহু আছে? 1টা, 2টা, 3টা। তাহলে ত্রিভুজের 3টি বাহু আছে। একইভাবে ত্রিভুজের কি আছে? 3টা কোণ আছে। ত্রিভুজের 3টি বাহু আছে, ত্রিভুজের 3টি কোণ আছে, ত্রিভুজের কিন্তু 3টি শীর্ষবিন্দুও আছে। দেখেন, শীর্ষবিন্দু কাকে বলে? 2টা বাহু বা 2টা রেখা যেখানে মিলিত হয় সেখানে কি হয়? একটি করে শীর্ষবিন্দু উৎপন্ন হয়। তাহলে এই রেখা কোথায় মিলিত হয়েছে? এইখানে। এখানে একটা শীর্ষবিন্দু উৎপন্ন হয়েছে, নাম দিলাম এ। এই রেখা এখানে মিলিত হয়েছে, এখানে একটা শীর্ষবিন্দু উৎপন্ন হয়েছে, নাম দিলাম বি। এই রেখা কোথায় মিলিত হয়েছে? এইখানে একটা শীর্ষবিন্দু উৎপন্ন হয়েছে, নাম দিলাম সি। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রে কি দেখলাম? ত্রিভুজের 3টা বাহু আছে, ত্রিভুজের 3টা কোণ আছে। এইখানে এ একটা কোণ, বি একটা কোণ, সি একটা কোণ। একইভাবে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু আছে। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ, এই যে এ কোণ, অ্যাঙ্গেল বি, এই যে বি কোণ, অ্যাঙ্গেল সি কোণ সমান কত ডিগ্রি? 180 ডিগ্রি। অবশ্যই মনে রাখতে হবে, যতগুলো যে কোনো ত্রিভুজ হোক না কেন, যে কোনো ত্রিভুজ হোক, ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখন তারপরে আমরা জানবো যে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি, ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড় বা বৃহত্তম অপেক্ষা
বৃহত্তম হবে। তাহলে আমরা একটু চিন্তা করি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, যে কোনো দুইটা বাহু, দেখেন এই যে দুইটা বাহু দেখি, এই দুইটা বাহু যোগ করলে 3 নম্বর বাহু থেকে বড় হবে। তাহলে এই যে আরেকবার একটু বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। এই যে শর্তটা আছে, এই শর্ত দিয়ে কিন্তু আমরা পরিমাপ করতে পারি বা আমরা চেক করতে পারি যে কোন কোন রেখা বা কোন কোন বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। আমরা একটু এটা আবার মনে রাখি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। এখন আমরা একটা প্রশ্ন দেখি, একটা প্রশ্ন দেখলে আমাদের এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। এই প্রশ্নটা একটি সরকারি চাকরি পরীক্ষা এসেছিল, এরকম অনেক প্রশ্ন এসেছিল, আমরা জাস্ট একটা দেখব। নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব? ত্রিভুজ গঠন করা সম্ভব। ক নম্বর ছিল 3, 4, 7, খ নম্বর ছিল 2, 4, 5, গ নম্বর ছিল 3, 4, 7, আর ঘ নম্বর একটিও না, কোনোটি না। দেখেন এটা একটা চাকরির প্রশ্ন এসেছিল যে নিচের কোন বাহুগুলো দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব। এখানে অপশন 4টা আছে, একটা হচ্ছে 3, 4, 7, এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। 2, 4, 5, এই 3টা বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। 3, 4, 7, এই 3টা বাহু দ্বারা গঠন করা যাবে না, কোনো বাহু দ্বারাই ত্রিভুজ গঠন করা যাবে না। এইটা এখন আমরা কিভাবে বুঝবো? আচ্ছা এটা 7 না, এটা ছিল 8। আচ্ছা এখন আমরা কিভাবে বুঝবো? এখন কি আমরা ত্রিভুজ অঙ্কন করে দেখব? না, আমাদের এই শর্তটা ত্রিভুজে মনে রাখতে হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। নর্মালি ছোট দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বড় বাহুটা থেকে কি হয়ে যায়? বড় হয়। এখন আমরা যদি চিন্তা করি, প্রথম দুইটা যোগ করি, 3 আর যোগ 4 যোগ করলে কত হয়? 3 আর 4 7 না, এখানেও 7, তাহলে দুইটা সমান হয়ে গেল না? কিন্তু শর্ত কি? বড় হবে, তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম বড় হবে। তাহলে এইটা দ্বারা হবে না। কেন হবে না? প্রথম দুইটা বাহু যদি আমরা যোগ করি, ছোট দুইটা বাহু 3 আর 4 যোগ করলে হয় কত? 7, আর তৃতীয় বাহুটাও 7, তাহলে 7 7-এর সমান। তাহলে অবশ্যই ক নম্বর বাহু দিয়ে কি করা যাবে না? ত্রিভুজ অঙ্কন করা যাবে না। খ নম্বর আমরা যদি দেখি, 2 আর 4 যোগ করলে কত হয়? 6, প্রথম দুইটা যোগ করলে কত হয়? 6 হয়, আর এটা কত? 5। তাহলে প্রথম দুইটি বা ছোট দুইটি বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় না। এই প্রথম দুইটি যোগফল 6, তৃতীয়টা 5, তাহলে দুইটাতে তৃতীয় থেকে বড় হচ্ছে, তাহলে অবশ্যই খ নাম্বারটা দিয়ে কি করা যাবে? ত্রিভুজ অঙ্কন করা যাবে। আমাদের এই শর্তটা খেয়াল রাখতে হবে। এই যে 4 আর 3-এ কত হয়? 7, আর এটা কত? 8। তাহলে অবশ্যই কি এই দুইটা বাহুর যোগফল, এই দুইটা বাহুর যোগফল কি তৃতীয় বাহু থেকে ছোট, তাহলে এটা দ্বারা কি করা যাবে না? এটা দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা বুঝলাম যে ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল যখন তৃতীয় বাহুর অপেক্ষা বড় হবে, তখন সেইটা দ্বারা বা সেই বাহু দ্বারা আমরা কি অঙ্কন করতে পারবো? ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এই শর্তটা কিন্তু আমাদের অবশ্যই কি রাখতে হবে? মনে রাখতে হবে। হ্যাঁ, খ হবে। যাই হোক, আর যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু এগুলো শেয়ার করতেছি। দেখেন আরেকটা শর্ত লিখলাম যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। আচ্ছা বুঝতে একটু কঠিন লাগতে পারে। আমরা একটা ত্রিভুজ আঁকি। আচ্ছা আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। আচ্ছা আমরা কি জানি বলেন তো? একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু কোনটা? এটা না? সব থেকে বড় বাহু হচ্ছে অতিভুজ না? দেখেন আমরা খালি চোখেও দেখতে পাচ্ছি যে আসলে এই যে বাহুটা আছে, এই বাহুটা সব থেকে বড়। একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ মানে কি বলেন তো? এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই দুইটা কোণ কত ডিগ্রি? এই দুইটা কোণ মিলে হবে 90 ডিগ্রি। ধরলাম এইটা 60 ডিগ্রি, এইটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। দেখেন
আমরা কিন্তু প্রথমেই পড়লাম একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি। যখন আমি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, সমকোণ মানে কি 90 ডিগ্রি না? তাহলে এই ত্রিভুজের একটি কোণ কি হবে? অবশ্যই 90 ডিগ্রি। তাহলে সমকোণ কোণটা এইটা হবে সমকোণ। তাহলে এই কোণটার পরিমাণ 90 ডিগ্রি। তাহলে আর বাকি থাকে কত? 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণ মিলে কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। ধরলাম এইটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এখন এখানে লিখলাম ত্রিভুজের বৃহত্তম বাহু। ত্রিভুজের বৃহত্তম বাহু কোনটা? এইটা না। তাহলে এই বৃহত্তম বাহুর বিপরীত কোণ কোনটা? তাহলে এই যে এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। তাহলে এই যে বৃহত্তম বাহুর বিপরীত কোণ কোনটা? এই যে এইটা। বৃহত্তম বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। এই যে আমি যদি বলতাম যে এই কোণের বিপরীত কোণ কোনটা, তাহলে হয়ে যেত এইটা। আচ্ছা, তাহলে আমাদের চিন্তা করি, আচ্ছা একটু চিন্তা করেন আপনারা। তাহলে এই যে এই কোণটা, এই যে অতিভুজ এই যে বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা না? তাহলে আমরা যদি দেখি যে এই কোণটার পরিমাণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটার পরিমাণ 60 ডিগ্রি। এই কোণটার পরিমাণ 30 ডিগ্রি। তাহলে সব থেকে বড় যে বাহু সেটা হচ্ছে অতিভুজ, এর বিপরীত কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ বৃহত্তম। দেখেন এগুলো হচ্ছে মানে শর্ত আকারে পরীক্ষায় আসে। কিভাবে আসে? যে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি? বৃহত্তম, ক্ষুদ্রতম, সমান বা কোনোটি না, এভাবে কিন্তু পরীক্ষায় আসে। তাহলে এরকম 3-4টা শর্ত আছে, যে শর্তগুলো আমরা অবশ্যই কি করব? মুখস্থ রাখবো। আচ্ছা দেখেন, আমাদের মোটামুটি কিন্তু ত্রিভুজের বেসিক যে বিষয় ছিল সেগুলো আমাদের শেষ। এখন আচ্ছা আমাদের যদিও 1 ঘন্টা শেষ হয়ে গেছে, এখন আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে এই ত্রিভুজের বিভিন্ন সূত্র আছে। ত্রিভুজের সূত্রগুলো আমাদের জানতে হবে। দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। যে কোনো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হোক বা যে কোনো সাধারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখন যদি বলে যে হচ্ছে সমবাহু, আচ্ছা ত্রিভুজের আবার প্রকারভেদ আছে, 3 প্রকার। ত্রিভুজের বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ আবার 3 প্রকার। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, দেখেন সমবাহু, সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষমবাহু। দেখেন ত্রিভুজের বাহুর উপর ভিত্তি করে, দেখেন প্রত্যেকটা শেষে বাহু আছে না? তাহলে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ 3 প্রকার। সমবাহু মানে হচ্ছে 3টি বাহু সমান। সমবাহু মানে 3টি বাহু সমান। সমদ্বিবাহু মানে হচ্ছে 2টি, এই যে দ্বি মানে 2টি, এই যে 2টি বাহু সমান। আর বিষমবাহু মানে হচ্ছে কোনো বাহু সমান না। তাহলে আমরা কি দিলাম? যে বাহুর উপর ভিত্তি করে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। সমবাহু মানে প্রত্যেকটা বাহুই সমান, সমদ্বিবাহু মানে 2টি বাহু সমান, আর বিষমবাহু মানে হচ্ছে কোনো বাহুই সমান না। এখন এই যে বাহুর উপর ভিত্তি করে আবার ক্ষেত্রফল আছে। দেখেন এই যে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু। এখন নর্মাল যদি ক্ষেত্রফল বলে যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। কিন্তু যদি বলে সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল নির্ণয় সূত্র কত? আচ্ছা যদি বলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কোনটি, বা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো এগুলো আমাদেরকে আলাদা আলাদাভাবে সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। আমাদের কি করতে হবে? আলাদা আলাদাভাবে ত্রিভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্রগুলো আমাদের একটু জানতে হবে। আচ্ছা আমরা কি ক্লাসটা কন্টিনিউ করব? আমাদের আরও সময় লাগবে না আমরা নেক্সট ক্লাসে নিব? একটু বলেন তো সকলে। আচ্ছা আমরা কি ক্লাসটা কন্টিনিউ করব? আমাদের মোটামুটি আরও সময় লাগবে, আরও এটা ক্লাস যদি শেষ করতে যাই আরও 20 মিনিটের মতো লাগতে পারে। তো এইটা আমরা কি নেক্সট ক্লাসে বৃত্তর সঙ্গে শেষ করে দিব? একটু বলেন তো সকলে। আচ্ছা সকলে একটু মতামত দিন তো, যে আজকে একটা শেষ করে দিব না হচ্ছে নেক্সট ক্লাস বৃত্তের সঙ্গে এটা শেষ করে দিব? আজকের মতো থাক ভাইয়া। আচ্ছা দেখেন বৃত্ত কিন্তু ছোট একটা চ্যাপ্টার, বৃত্ত শেষ করতে মোটামুটি 30-35 মিনিট লাগবে,
যদি আজকে এইটার সঙ্গে বৃত্তটা শেষ করে দিলে মোটামুটি 1 ঘন্টায় কভার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে আপাতত রাখি, কারণ হচ্ছে ত্রিভুজ তো সবে শুরু করলাম, এরপর ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল দিয়ে অঙ্ক করতে হবে, প্লাস কিছু এমসিকিউ প্র্যাকটিস করতে হবে আমাদের। আর হচ্ছে বৃত্ত অল্প ছোট একটা চ্যাপ্টার, বৃত্তর কয়েকটা জিনিস জানলেই হবে। তো আমরা হচ্ছে ত্রিভুজের এই যে সূত্র, পরিসীমা সূত্র এবং ত্রিভুজের কিছু এমসিকিউ প্র্যাকটিস করব, সাথে হচ্ছে বৃত্তর বেসিক, বৃত্তর সূত্র, প্লাস হচ্ছে বৃত্তের কিছু এমসিকিউ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে সলভ করব। আচ্ছা, চালিয়ে যান। অনেকেই বলতেছে আচ্ছা আজকে আর শেষ করে দিই, কারণ আসলে 1 ঘন্টার বেশি ক্লাস নিলে অ্যাটেন্ডেন্স কমে যায়। অনেকেই অলরেডি হচ্ছে চলে গেছে। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে নিয়ে নিব আমাদের জ্যামিতি শেষ করতে। আর একটা ক্লাসের মধ্যে আমাদের বৃত্ত ত্রিভুজ শেষ হবে, আমরা আরেকটা ক্লাসে চতুর্ভুজ শেষ করব। চতুর্ভুজের মধ্যে আছে বৃত্ত, রম্ব, সামন্তরিক, আয়তক্ষেত্র, সূত্র প্লাস কিছু অঙ্ক। মোটামুটি আর 2টা ক্লাস হইলে আমাদের জ্যামিতি শেষ হয়ে যাবে, এবং জ্যামিতি শেষ হয়ে গেলে আমি মোটামুটি আপনাকে পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা বাকি টপিকগুলো আলোচনা করব। আচ্ছা, এই আপনারা যারা আছেন এখানে, জয়জন আছেন, আপনাদের আবার বলে রাখি যে আপনাদের আমি একটা পিডিএফ দিয়েছিলাম। পিডিএফে লেখা ছিল এরকম যে 60% প্রশ্ন কমন উপযোগী পিডিএফ। এই পিডিএফটা আপনারা প্রত্যেক দিনে পড়বেন, প্রত্যেক দিনে মিনিমাম 10 থেকে 15 পেজ পড়বেন, প্রত্যেক দিন 10 থেকে 15 পেজ পড়বেন। এটা যদি না পড়েন তাহলে কিন্তু আপনাদের ভুল আপনারাই করবেন, আপনাদের পায়ে কুড়াল আপনারা নিজেরাই মারবেন। সো এই জিনিসটা, এই পিডিএফটা অবশ্যই সকলে পড়বেন। 60% কমন উপযোগী পিডিএফ সকলকেই দিয়েছি আমি, যারা আমাদের এই গ্রুপে আছেন। এইটা সকলেই পড়বেন। এইখান থেকে আপনাদের ইউনিয়ন সমাজকর্মীতে অ্যাটলিস্ট 55 থেকে 60% প্রশ্ন হুবহু কমন থাকবে। সো এইটা আপনারা সকলেই পড়বেন। আজকের মতো এখানে শেষ করতেছি। সকলকে ধন্যবাদ।